Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি যে স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা সব সময় করে থাকি। আর এমন কিছু বাংলা সেন্টেন্স থাকে যেগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিয়ে থাকি। তো স্ট্রাকচারগুলোর ব্যবহার করে আমরা যেমন কিছু বাংলা সেন্টেন্সকে, কিছু বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, ঠিক তেমনই এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আর একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তার কাছে সাহায্য চাওয়াটা আমার শেষ উপায় ছিল, আমার শেষ পদক্ষেপ ছিল। পুলিশের কাছে যাওয়াটা তার শেষ পদক্ষেপ ছিল, শেষ উপায় ছিল। দ্যাট মিনস তার আগে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি, শেষমেশ তাকে পুলিশের কাছে যেতে হয়েছে। আমি অনেক চেষ্টা করেছি সাহায্য না চাওয়ার, কিন্তু পারিনি, শেষমেশ আমাকে সেখানে যেতে হয়েছে। এটা আমার শেষ উপায় ছিল, শেষ পদক্ষেপ ছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব আ লাস্ট রিসর্ট। ফর এক্সাম্পল, আমি তাকে শেষ উপায় হিসাবে ফোন করেছিলাম। দ্যাট মিনস তাকে ফোন করাটা ছিল আমার শেষ পদক্ষেপ। আই কল্ড হিম অ্যাজ আ লাস্ট রিসর্ট। আই কল্ড হিম অ্যাজ আ লাস্ট রিসর্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শেষ উপায় হিসাবে সে পুলিশের কাছে গিয়েছিল। অ্যাজ আ লাস্ট রিসর্ট শি ওয়েন্ট টু দ্য পুলিশ। As a last resort, she went to the police. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাড়ি বিক্রি করাটা তাদের শেষ উপায় ছিল। Selling the house was their last resort. Selling the house was their last resort. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা সবকিছু চেষ্টা করেছিলাম, সার্জারিটাই ছিল শেষ উপায়। We tried everything and surgery was the last resort. We tried everything and surgery was the last resort. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। এটাই ছিল শেষ উপায়, এটাই ছিল শেষ পদক্ষেপ। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আ গিল্টি প্লেজার। দেখো, কখনো কখনো আমরা ডায়েটে থাকি, কিন্তু তার সত্ত্বেও আমাদের মিষ্টি খেয়ে নিতে হয়, তার সত্ত্বেও আমাদের কফি খেয়ে নিতে হয় মিষ্টি দিয়ে। তো এরকম ক্ষেত্রে আমাদের ওটা খেতে তো ভালো লাগছে, কিন্তু সাথে সাথে একটা অপরাধ বোধ হচ্ছে যে আমি আমার শরীরের ক্ষতি করছি। কখনো কখনো রাত জেগে আমরা মুভি দেখি বা রাত জেগে ভিডিও গেম খেলি। তো তখন তো সেটা করতে ভালো লাগছে, কিন্তু আমাদের একটা অপরাধ বোধ হচ্ছে যে এটা করে আমরা আমাদের শরীরের ক্ষতি করছি। তো এইরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ আনন্দ হচ্ছে, একই সাথে একটা অপরাধ বোধ হচ্ছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অতিরিক্ত মিষ্টি খাওয়াটা ছিল তার অপরাধ মিশানো আনন্দ। Eating too many sweets was his guilty pleasure. Eating too many sweets was his guilty pleasure. যদি আমি বলি সারা রাত ভিডিও গেম খেলাটা ছিল তার অপরাধ মিশানো আনন্দ। Playing video games all night was his guilty pleasure. Playing video games all night was his guilty pleasure. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি রাতের খাবারের আগে আইসক্রিম খাওয়াটা ছিল আমার অপরাধ মিশানো আনন্দ। Eating ice cream before dinner was my guilty pleasure. Eating ice cream before dinner was my guilty pleasure. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমরা এমন একটা কাজ করছি যেটাতে আমাদের তাৎক্ষণিক আনন্দ হচ্ছে, কিন্তু একটা অপরাধ বোধ কাজ করছে। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আ থিন লাইন। দ্যাট মিনস একটা সূক্ষ্ম পার্থক্য। আমরা প্রায় বলে থাকি অপমান করা আর রুক্ষ হওয়ার মধ্যে, রুড হওয়ার মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, একটা ছোট পার্থক্য বা একটা সূক্ষ্ম পার্থক্য। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আত্মবিশ্বাসী হওয়া আর অহংকারী হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। There is a thin line between being confident and being arrogant. There is a thin line between being confident and being arrogant.
একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যত্ন নেওয়া আর নিয়ন্ত্রণ করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। There is a thin line between caring and controlling. There is a thin line between caring and controlling. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সাহসী হওয়া আর বেপরোয়া হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। There is a thin line between being brave and being reckless. There is a thin line between being brave and being reckless. আমরা প্রায় বলে থাকি ভালোবাসা আর আবেশের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। There is a thin line between love and obsession. There is a thin line between love and obsession. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটা ব্যবহার। সেন্টেন্সে আমরা থিন লাইনকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি বিদেশে ভ্রমণ করাটা তার কাছে একটা অপ্রাপ্য স্বপ্ন বা অসাধ্য স্বপ্ন, দুরাশা। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব আ ডিস্ট্যান্ট ড্রিম। আ ডিস্ট্যান্ট ড্রিম। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা বাড়ি কেনা এখনো তার কাছে একটা দুঃসাধ্য স্বপ্ন। Buying a house is still a distant dream for him. Buying a house is still a distant dream for him. যদি আমি বলি একটা শান্তিপূর্ণ পৃথিবী একটা অসাধ্য স্বপ্নের মতো মনে হয়। That means মনে হয় যেন এটা কখনোই সম্ভব না। A peaceful world seems like a distant dream. A peaceful world seems like a distant dream. যদি আমি বলি তার জন্য বিদেশে যাওয়াটা এখনো একটা অসাধ্য স্বপ্ন। For him, going abroad is still a distant dream. For him, going abroad is still a distant dream. আমরা এটাও বলতে পারি going abroad is still a distant dream for him. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আর ডিস্ট্যান্ট ড্রিমকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করতে চাইছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আ বিটার পিল। সেন্টেন্সে প্রায় তোমরা আ বিটার পিলের ব্যবহার হতে দেখবে। তো এটার কি অর্থ? দেখো, সেন্টেন্সে আমরা যখন আ বিটার পিলের ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই একটা অপ্রীতিকর ব্যাপার, একটা তিক্ত ব্যাপার, একটা তিক্ত সত্য। সেন্টেন্স দেখো, যদি আমি বলি সুযোগটা হারানো আমার জন্য একটা তিক্ত ব্যাপার ছিল, একটা অপ্রীতিকর ব্যাপার ছিল। Missing the opportunity was a bitter pill for me. Missing the opportunity was a bitter pill for me. যদি আমি বলি সত্যিটা মেনে নেওয়া ছিল একটা অপ্রীতিকর ব্যাপার। The truth was a bitter pill to accept. The truth was a bitter pill to accept. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খারাপ খবর শোনাটা পরিবারটার জন্য একটা অপ্রীতিকর ব্যাপার ছিল, একটা তিক্ত ব্যাপার ছিল। Hearing the bad news was a bitter pill for the family. Hearing the bad news was a bitter pill for the family. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে, আ বিটার পিলকেও বুঝতে পারলে। সেন্টেন্সে যখন আমরা অর্থ করছি যে অপ্রীতিকর ব্যাপার, অর্থাৎ সেটা কখনোই মেনে নেওয়া যায় না, একটা অপ্রীতিকর সত্য, অথচ এটাকে মেনে নিতে হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো আ পাসিং ফেজ। প্রায় সেন্টেন্সে আ পাসিং ফেজের ব্যবহার হতে দেখা যায়, যার অর্থ হলো ক্ষণস্থায়ী সময় বা ক্ষণস্থায়ী অবস্থা, যেটা বেশিক্ষণ থাকে না, যেটা দীর্ঘস্থায়ী হয় না। ফর এক্সাম্পল, যদি আমি বলি চিন্তা করো না, এটা শুধু একটা ক্ষণস্থায়ী অবস্থা। ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট আ পাসিং ফেজ। ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট আ পাসিং ফেজ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই সমস্যাটা তোমার জীবনে কেবলমাত্র একটা ক্ষণস্থায়ী অবস্থা। This problem is only a passing phase in your life. This problem is only a passing phase in your life. যদি আমি বলি এই সংগ্রামটা তোমার জীবনে কেবলমাত্র একটা ক্ষণস্থায়ী অবস্থা। This struggle is only a passing phase in your life. This struggle is only a passing phase in your life. যদি আমি বলি হাল ছেড়ো না, এই কষ্টটা কেবলমাত্র একটা ক্ষণস্থায়ী অবস্থা। Don't give up. This pain is only a passing phase. Don't give up. This pain is only a passing phase. এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো আ সফট স্পট। সেন্টেন্সে এই
স্ট্রাকচারটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব কারো প্রতি বা কোনো কিছুর প্রতি দুর্বল থাকা। দ্যাট মিনস কোনো কিছুর প্রতি বা কারো প্রতি বিশেষ দুর্বলতা বা অতিরিক্ত ভালোবাসা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার শিশুদের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে, she has a soft spot for babies. she has a soft spot for babies. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার শিক্ষকের সৎ ছাত্রছাত্রীদের উপর একটা বিশেষ দুর্বলতা রয়েছে, my teacher has a soft spot for honest students. my teacher has a soft spot for honest students. যদি আমি বলি আমার মায়ের মিষ্টির প্রতি একটা বিশেষ দুর্বলতা রয়েছে, my mother has a soft spot for sweets. যদি আমি বলি আমার মায়ের ফুলের প্রতি একটা বিশেষ দুর্বলতা রয়েছে, my mother has a soft spot for flowers. আমার মায়ের পুরনো গানের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে, my mother has a soft spot for old songs. দেখো প্রত্যেকটা স্ট্রাকচার খুবই সুন্দর, প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আর এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো, আর নিজেদের ইংলিশটাকে আরেকটু উন্নত করো, নিজেদের সেন্টেন্সটাকে, নিজেদের কনভারসেশনটাকে আরেকটু উন্নত করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.